হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। বেসিক্যালি নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ওপর এটা আমাদের প্রথম ক্লাস। তো দেখো, এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে আমরা অনেকগুলো নামে জানি বা অনেকগুলো নামে আমরা এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে বলে থাকি। একটা হচ্ছে এজ অফ পোপ বলা হয়, যেহেতু এই পিরিয়ডের সবচেয়ে ডমিনেটিং ফিগার হচ্ছে পোপ, সেই কারণে তার নাম অনুযায়ী এজ অফ পোপ। তাছাড়া একে বলা হয় 18th সেঞ্চুরি। আবার একে বলা হয় দ্য এরা অফ প্রোজ অ্যান্ড রিজন। আবার একে বলা হয় দ্য এনলাইটেনমেন্ট বা দ্য গ্রেট এজ অফ রিজন। তাহলে এতগুলো নামে আমরা এই পিরিয়ডটাকে বলতে পারি। তো বেসিক্যালি এটা আমাদের প্রথম ক্লাস, আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ওপর এটা প্রথম ক্লাস। যেহেতু অনেক বড় একটা পিরিয়ড, আমি একটা ক্লাসেই টোটালটা শেষ করতে পারবো না, অনেক বড় লেন্দি ভিডিও হয়ে যাবে, 1.5-2 ঘন্টা ভিডিও হয়ে যাবে। তো বেসিক্যালি চলো আমরা আজকে এই প্রথম ক্লাসে এজ অফ পোপ বা নিও ক্লাসিক্যাল পিরিয়ড সেটাকে আমরা দেখে নিই। তো দেখো, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটার এক্সপ্যানশন কখন থেকে কত অবধি? দেখো, 1700 থেকে 1745 বা 1750 অবধি। আমি অনেকবার বলেছি, আরও একবার বলছি যে কোনো পিরিয়ডকে আমরা পার্টিকুলার একটা সময়সীমার মধ্যে বেঁধে দিতে পারি না। তাও আমরা বোঝার জন্য আমরা বেসিক্যালি পিরিয়ডগুলো একটা সময়সীমার মধ্যে কি করি, ডিভাইড করি। তো এই যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড বা এজ অফ পোপ, সেটা 1700 থেকে 1745 বা 1750 অবধি। তো চলো এটাকে শুরু করা যাক। তো বেসিক্যালি প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মিনস হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য পিরিয়ড। তো বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডের ফার্স্ট পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি? In this period, England was ruled by Queen Anne, George the First and George the Second. তাহলে ইংল্যান্ড এই সময় রুল হয়েছিল কাদের দ্বারা? তিনজনের দ্বারা। প্রথমত কুইন অ্যান ছিলেন 1702 থেকে 1714 অবধি। তারপর ছিলেন জর্জ দ্য ফার্স্ট 1714 থেকে 1727। তারপর হচ্ছেন আমাদের জর্জ দ্য সেকেন্ড 1727 থেকে 1760 অবধি। নেক্সট দেখো, অ্যাট দিস টাইম টু পলিটিক্যাল পার্টিজ ওয়ার ডমিনেন্ট। এই সময় ইংল্যান্ডে দুটো পলিটিক্যাল পার্টির জন্ম হলো এবং তারা ডমিনেন্ট ছিল, মানে তারাই মেজর পার্টি ছিল। একটা হচ্ছে হুইগস, যাদেরকে বলা হয় লো চার্চম্যান, আর একটা হচ্ছে টোরিজ, যাদেরকে বলা হয় হাই চার্চম্যান। 3 নম্বর দেখো, অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1714 ওয়াজ পাসড supported by the Whigs and the accession of George the First. 1714 একটা আইন এস্টাবলিশড হলো, সেই আইনটার নাম হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এটাকে সাপোর্ট করেছিল হুইগসরা এবং এরপরে আমাদের জর্জ দ্য ফার্স্ট এই 1714 ইংল্যান্ডের রাজা হয়ে গেলেন। নেক্সট দেখো আমরা কি দেখতে পাচ্ছি? 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড স দ্য রাইজ অফ মেনি ক্লাবস অ্যান্ড কফি হাউসেস। তাহলে এই সময় ইংল্যান্ডে অনেক ক্লাব, অনেক কফি হাউসেস এগুলো এস্টাবলিশড হয়েছিল। তাদের মধ্যে দুটো বিখ্যাত কফি হাউসের নাম আমি লিখেছি, একটা হচ্ছে স্ক্রিবলেরুস ক্লাব, একটা হচ্ছে কিটক্যাট ক্লাব। নামটা দেখো, কিটক্যাট, এখান থেকে একটা চকলেটের নাম আমরা আবার পেয়ে যাচ্ছি, কিটক্যাট চকলেট, তাই না? 5 নম্বর দেখো, দ্য রাইজ অফ দ্য মিডল ক্লাস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে এতদিন আমরা মিডল ক্লাসদের নাম শুনিনি। এতদিন সমাজে দুটো ক্লাস ছিল, আপার ক্লাস আর লোয়ার ক্লাস। তো এখানে এই যে মধ্যবিত্ত, মানে ম্যাক্সিমাম পিপল, যেটা যে কোনো কান্ট্রির ম্যাক্সিমাম পিপলই হচ্ছে মিডল ক্লাস, সেই মিডল ক্লাসদের রাইজিং কিন্তু এই পিরিয়ড থেকে শুরু হলো। এই এনলাইটেনমেন্ট বা আমাদের 18th সেঞ্চুরি বা নিও ক্লাসিক্যাল বা এজ অফ পোপ বা এরা অফ প্রোজ অ্যান্ড রিজন এখান থেকে কিন্তু শুরু হলো। নেক্সট দেখো, 6 নম্বর পয়েন্টটা আমাদের জানতে হবে যে এই পিরিয়ডটাকে তাহলে কেন আমরা এরা অফ প্রোজ অ্যান্ড রিজন বলছি বা কেন আমরা এনলাইটেনমেন্ট বলছি। দেখো, prose and logical literature dominated this period. That's why this period is sometimes called the era of prose and reason. এই পিরিয়ডে
মানুষ রিজনেবল হতে শুরু করলো, মানুষ লজিক্যাল রাইটিং লিখতে শুরু করলো। দ্যাটস ওয়াই পিরিয়ডটা কি? এরা অফ রিজন, এরা অফ এনলাইটেনমেন্ট। মানুষের আভ্যন্তরীণ জ্ঞানের বিকাশ ঘটল। দ্যাটস ওয়াই এনলাইটেনমেন্ট। মানুষ অনেকটা হলেও আগের চেয়ে, আগের অর্থোডক্সি থেকে বেরিয়ে এসে একটা লিবারেল জীবনযাপন করতে শুরু করলো। তার সাথে সাথে প্রোজ লিটারেচার, নভেল বলো, এসে বলো, এইগুলো বিরাট পরিমাণে ফ্লোরিশ হলো এই পিরিয়ডে। দ্যাটস ওয়াই এই পিরিয়ডটাকে আমরা এরা অফ প্রোজ অ্যান্ড রিজন বলছি। আর 7 নম্বর পয়েন্টে কি দেখতে পাচ্ছি? The period is called neoclassical period as the literature of this period is modeled upon the literature of the classical period or ancient Greek and Roman period. তাহলে এই পিরিয়ডটাকে নিওক্লাসিক্যাল কেন পিরিয়ড বলা হচ্ছে? এই পিরিয়ডে যে লিটারেচার, বিশেষ করে পোপ যে রাইটিং লিখছেন, মকএপিক লিখছেন পোপ, দ্য রেপ অফ দ্য লক, বিখ্যাত মকএপিক। তো এই যে লিটারেচার ক্লাসিক্যাল রাইটিং বলতে কি বুঝি আমরা? এনসিয়েন্ট গ্রিক রাইটিং, এনসিয়েন্ট রোমান রাইটিং, এগুলোকে ক্লাসিক্যাল রাইটিং বলা হয়। এনসিয়েন্ট ইন্ডিয়ান রাইটিং, যেগুলো প্রাচীনকালের রাইটিং, সেগুলোকে ক্লাসিক্যাল বলা হয়। তো সেই ক্লাসিক্যাল রাইটার্সদের ওপর ইনফ্লুয়েন্সড হয়ে এই পিরিয়ডের রাইটাররাও তাদের লিটারেচার প্রডিউস করেছিলেন। দ্যাটস ওয়াই পিরিয়ডটাকে বলা হচ্ছে নিওক্লাসিক্যাল। কেন নিওক্লাসিক্যাল? অলরেডি তো ক্লাসিক্যাল পিরিয়ড আছে একটা, গ্রিক, রোমান, এনসিয়েন্ট, সেগুলোকে ক্লাসিক্যাল বলা হয়। এটা যেহেতু নতুন, তাই নিওক্লাসিক্যাল। ঠিক আছে, নেক্সট দেখো আমরা এরপর লিটারেচার জানবো। দেখো এই পিরিয়ডে যে লিটারেচার, ইট ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 পার্টস। One is prose and prose writers, and the other one is poetry and poets. So, in this period, we can find 2 types of literature which were dominant. One is prose literature and the other one is poetry. তাহলে এই প্রোজ এবং পোয়েট্রি, এই দুটো লিটারেচারের ফর্ম আমরা বেশি করে এই পিরিয়ডে দেখতে পাচ্ছি। তো আজকে যেহেতু এটা ফার্স্ট ক্লাসে আমরা কি করব? শুধু প্রোজ এবং প্রোজ রাইটার্সগুলোকে দেখে নেব। পরবর্তী যে একটা ক্লাস করব, যেটা সেকেন্ড ক্লাস হবে বা ফাইনাল ক্লাস হবে এই পিরিয়ডের ওপর, সেখানে আমরা পোয়েটসগুলোকে দেখে নেব। তো এই পিরিয়ডে এসে মোটামুটি ড্রামা লেখার যে ট্র্যাডিশনটা একটু হলেও কমলো। এর আগের পিরিয়ডগুলো আমরা কি পেয়েছি? ড্রামা লেখার প্রচণ্ড ট্র্যাডিশন, কিন্তু এই পিরিয়ডে এসে ড্রামা লেখার ট্র্যাডিশনটা একটু হলেও কমলো। তো চলো দেখা যাক। তো প্রোজ রাইটার্সদের মধ্যে আমরা 6 জনের নাম বেছে নিয়েছি যারা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমেই হচ্ছে বিখ্যাত প্রোজ রাইটার জনাথন সুইফট। সুইফটকে পড়তেই হবে, ইংলিশ লিটারেচারে সুইফট ইজ এ মাস্ট রিড। এনাকে পড়তেই হবে, বিভিন্ন সিলেবাসে, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন সময় সুইফটকে পড়িয়ে থাকে। নেক্সট হচ্ছে ড্যানিয়েল ডিফো, থার্ড হচ্ছে জোসেফ অ্যাডিসন, ফোর্থ হচ্ছে রিচার্ড স্টিল, ফিফথ জন আরবাথনট, অ্যান্ড সিক্সথ আর্ল অফ স্যাফটসবারি। এই 6 জন প্রোজ রাইটার্সকে আমরা লিস্ট ডাউন করেছি। তো আমরা এদেরকে এক এক করে জেনে নেব। তো বেসিক্যালি প্রথমেই জনাথন সুইফটের জন্ম 1667 আর মৃত্যু হচ্ছে 1745। ফার্স্ট পয়েন্টই দেখো আমরা জানতে পারছি, সুইফট ওয়াজ দ্য গ্রেটেস্ট ইংলিশ স্যাটায়ারিস্ট অফ দ্য 18th সেঞ্চুরি। এই যে 18th সেঞ্চুরির যদি গ্রেটেস্ট কেউ স্যাটায়ারিস্ট হয়ে থাকে, যদি কেউ স্যাটায়ার লিখে থাকেন, সেটা হচ্ছেন জনাথন সুইফট। তাই তাকে বলা হয় গ্রেটেস্ট ইংলিশ স্যাটায়ারিস্ট অফ দ্য 18th সেঞ্চুরি। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে তার রাইটিংগুলো, তার কি কি রাইটিং আছে। দেখো প্রথমেই পাচ্ছি আমরা দ্য ব্যাটল অফ দ্য বুকস। ফার্স্ট রাইটিং পাচ্ছি দ্য ব্যাটল অফ দ্য বুকস। নেক্সট সেটে এইসব কোয়েশ্চেনই আসবে যে কাকে বলা হয় গ্রেটেস্ট ইংলিশ স্যাটায়ারিস্ট অফ দ্য 18th সেঞ্চুরি। যে কোনো এন্ট্রান্স পরীক্ষা, মাস্টার্সের এন্ট্রান্স হোক বা যে কোনো জায়গা হোক, এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এগুলোই কোয়েশ্চেন। তো তার ফার্স্ট বুক আমরা পাচ্ছি দেখো দ্য ব্যাটল অফ দ্য বুকস, পাবলিশড অ্যাজ পার্ট অফ দ্য প্রোলোগোমেনা বা ইন্ট্রোডাকশন টু হিজ এ টেল অফ এ টাব ইন 1704। তাহলে আমাদের এই যে প্রথম বইটা সুইফটের দ্য ব্যাটল অফ দ্য বুকস, এটা বেসিক্যালি একটা ইন্ট্রোডাক্টরি বুক। তার
এ টেল অফ এ টাব নামে 1704 যে নভেল, সেই নভেলটার একটা প্রোলেগোমেনা বা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট হিসাবে দ্য ব্যাটেল অফ দ্য বুকস পাবলিশড হয়। তাহলে দেখো একটা কোয়েশ্চেন পেয়ে গেলে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এ টেল অফ এ টাবের প্রোলেগোমেনা কোনটা বা ইন্ট্রোডাক্টরি পার্ট কোনটা, সেটা হচ্ছে দ্য ব্যাটেল অফ দ্য বুকস। নেক্সট দেখো, এ টেল অফ এ টাব composed between 1694 and 1697 and published in 1704, যেটা লেখা হয়েছিল 1694 থেকে 1697 মধ্যে এবং পাবলিশড হয়েছিল 1704 সালে। It is a prose parody. It is basically a prose parody, a satire on the Roman Catholic and Anglican churches and English dissenters or English separatists বা Protestant Christians। তাহলে এটা বেসিক্যালি একটা স্যাটায়ার। কাদের উপর স্যাটায়ার করা হয়েছে? রোমান ক্যাথলিক, অ্যাংলিকান ক্যাথলিক, রোমান ক্যাথলিক বা অ্যাংলিকান চার্চ তাদের ওপর, বা যারা ইংলিশ সেপারেটিস্ট, ঠিক আছে, বা যাদেরকে বলা হয় ইংল্যান্ডের প্রোটেস্ট্যান্ট খ্রিস্টিয়ানস, তাদের উপর এই বইটা একটা স্যাটায়ার। উইলিয়াম ওটন criticizes it by saying that it deals with God and religion, truth and moral honesty, learning and industry. পরবর্তী ক্ষেত্রে একজন ক্রিটিক, তার নাম হচ্ছে উইলিয়াম অটন, তিনি এই বইটাকে নিয়ে ক্রিটিসিজম করছেন। তো তিনি সেই ক্রিটিসিজমে বলছেন যে এই বইটার মধ্যে কি রয়েছে, এই বইটা কি নিয়ে ডিল করছে, গড অ্যান্ড রিলিজিয়ন, ট্রুথ অ্যান্ড মোরাল অনেস্টি, লার্নিং অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে এ টেল অফ এ টাবকে কে কমেন্ট করেছেন যে ইট ডিলস উইথ গড অ্যান্ড রিলিজিয়ন, ট্রুথ অ্যান্ড মোরাল অনেস্টি, লার্নিং অ্যান্ড ইন্ডাস্ট্রি? তখন তোমাদের আনসার লিখতে হবে উইলিয়াম অটন। তো চলো আমরা ফোর্থ বুকে চলে যাই। ফোর্থ বুকে দেখো আমরা পাচ্ছি অ্যান আর্গুমেন্ট এগেনস্ট অ্যাবলিশিং ক্রিশ্চিয়ানিটি। It's a satirical essay defending Christianity and in particular Anglicanism, written in 1708. এটা তিনি কি করছেন? এখানে তিনি খ্রিশ্চানিটিকে ডিফেন্ড করছেন, মানে খ্রিশ্চানিটির হয়ে তিনি কথা লিখছেন, ঠিক আছে, এবং এটা লেখা হয়েছিল 1708 সালে, অ্যান আর্গুমেন্ট এগেনস্ট অ্যাবলিশিং ক্রিশ্চিয়ানিটি। নেক্সট হচ্ছে ড্রাপায়ার্স লেটার্স। It is a series of 7 pamphlets written between 1724 and 1725. এটা হচ্ছে একটা প্যাম্পলেট। প্যাম্পলেট মানে কি গো? প্যাম্পলেট মানে কি বলবো আমরা? পিরিয়ডিক্যাল যাকে বলা হয়, পত্রিকা যাকে বলতে পারি আমরা। এটা হচ্ছে 7টা পত্রিকার সমাহার, 1724 থেকে 1725 মধ্যে লেখা হয়েছিল। Here Swift supported the Irish in their revolt. এখানে সুইফট কি করেছে? আইরিশরা যে রিভোল্ট করছে ব্রিটিশদের বিরুদ্ধে, আইরিশরা একটা ফ্রি কান্ট্রি চাইছে, সেখানে আইরিশদের তিনি সাপোর্ট করছেন। সুইফট রোট ইট আন্ডার দ্য সিউডোনেম এম.বি. ড্রাফায়ার। এখানে কিন্তু সুইফট নিজের নামে এই বইটি লেখেননি, এটা তিনি তার সিউডোনেম ইউজ করে লিখেছেন। তাহলে আবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে সুইফট কোন বইটিকে তার সিউডোনেমে লিখেছেন, বা সুইফটের সিউডোনেমটা কি? এম.বি. ড্রাফায়ার। It was written against উডস হালফপেন্স। উডস হালফপেন্স বলে একটা যে ট্যাক্স, সেই ট্যাক্সের বিরুদ্ধে এটা লেখা হয়েছিল। The first complete collection of the Drapier's letters appeared in the 1734 George Faulkner edition of the Works of Jonathan Swift. এটা প্রথম পাবলিশড হচ্ছে কখন? 1734-এ। কে পাবলিশ করছেন? এডিটর কে ছিলেন? এডিটর ছিলেন জর্জ ফকনার। এবং যে বইটার আন্ডারে পাবলিশড হচ্ছে সেই বইটার নাম হচ্ছে ওয়ার্কস অফ জোনাথন সুইফট, 1734-এ। তাহলে আমরা ড্রাপায়ার্স লেটার পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে দেখো গালিভার্স ট্রাভেলস, সুইফটের সবচেয়ে ইম্পর্টেন্ট রাইটিং, গালিভার্স ট্রাভেলস। এটা জানতেই হবে, এটা মাস্ট রিড, ইট ইজ এ মাস্ট রিড। রিটেন বিটুইন 1720 and 1725, পাবলিশড 1726। লেখা হয়েছে 1720 থেকে 1725-এর মধ্যে, পাবলিশড হচ্ছে 1726 সালে। ইট ইজ দ্য গ্রেটেস্ট স্যাটায়ার অর অ্যালিগরি বাই সুইফট। সুইফটের গ্রেটেস্ট স্যাটায়ার বা অ্যালিগরি আমরা বলতে পারি। এখানে পুরো আমাদের হিউম্যান কন্ডিশন, আমাদের হিউম্যান সোসাইটির কন্ডিশন, পলিটিক্যাল কন্ডিশন, সেই সমস্ত কিছুকে একটা বাচ্চাদের গল্পের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। ইট রিজেম্বলস জন বুনিয়ানস দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। এটার সাথে আমরা একটু মিল পাই। কিসের মিল পাই? জন বুনিয়ানের লেখা দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। তারা দেখো আরও একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় পেয়ে গেলাম, কোনো জায়গায় প্রশ্ন আসতে পারে যে সুইফটের গালিভার্স ট্রাভেলস কার সাথে রিজেম্বল করে? আনসার হবে জন বুনিয়ানস দ্য পিলগ্রিমস প্রোগ্রেস।
Swift claimed that he wrote Gulliver's Travels to vex the world rather than divert it. তিনি নিজেই বলেছেন যে তিনি কেন গালিভার্স ট্রাভেলস লিখেছেন। তিনি কেন লিখেছেন গালিভার্স ট্রাভেলস? টু ভেক্স দ্য ওয়ার্ল্ড রাদার দ্যান ডাইভার্ট ইট। তিনি ওয়ার্ল্ডকে ভেক্স করতে চান, ডাইভার্ট করতে চান না। ওয়ার্ল্ডকে নতুন কিছু একটা দেখাতে চান, নতুন কোনো একটা দিকে নিয়ে যেতে চান। দ্য বুক হ্যাজ 4 পার্টস। এই নভেলটায় 4টে পার্ট আছে। প্রথম পার্টের নাম হচ্ছে আ ভয়েস টু লিলিপুট, সেকেন্ড পার্টের নাম হচ্ছে আ ভয়েস টু ব্রবডিগন্যাগ, থার্ড পার্টের নাম হচ্ছে আ ভয়েস টু লাপুতা, আর ফোর্থ পার্টের নাম হচ্ছে আ ভয়েস টু দ্য ল্যান্ড অফ দ্য হানিমস। সুইফট সেড টু পোপ, এই বইটা সম্পর্কে সুইফট পোপকে একটা কথা বলেছিলেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আই হার্টিলি হেট অ্যান্ড ডিটেস্ট দ্যাট অ্যানিমেল কল্ড ম্যান। মনে রাখবে, হু সেড দিস আসতেই পারে, কোশ্চেনটা তুলে দিল হু সেড দিস, টু হুম আসতেই পারে, বা সুইফট পোপকে কি বলেছিলেন সেটাও আসতে পারে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্য ইংলিশ ড্রামাটিস্ট জন গে রিমার্কড, আবার ইংলিশ একজন ড্রামাটিস্ট জন গে, তিনি এই গালিভার্স ট্রাভেলস নিয়ে একটা রিমার্ক করেছেন, স্যাটায়ার করেছেন বা রিমার্ক দিয়েছেন। সেই রিমার্কটা কী গো? তিনি বলেছেন, ইট ইজ ইউনিভার্সালি রিড ফ্রম দ্য ক্যাবিনেট কাউন্সিল টু দ্য নার্সিং। তাহলে গালিভার্স ট্রাভেলস এতটাই ইম্পর্টেন্ট বুক, এতটাই ফেমাস বুক, যেই বইটা ইউনিভার্সালি পড়ানো হয়, সব জায়গায় পড়ে, ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে শুরু করে নার্সারি বাচ্চারা পর্যন্ত পড়ে। চলো নেক্সট হচ্ছে 7 নাম্বার, আ মডেস্ট প্রপোজাল। মানে বুঝতেই পারছো সুইফট কত বড় ফিগার একটা এই পিরিয়ডের। ইট ওয়াজ পাবলিশড অ্যানোনিমাসলি বাই জোনাথন সুইফট ইন 1729। তাহলে এই বইটা তিনি কিন্তু অ্যানোনিমাসলি পাবলিশ করেছিলেন। তাহলে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়ে গেলাম, যে হুইচ বুক ওয়াজ পাবলিশড বাই সুইফট অ্যানোনিমাসলি। অ্যানোনিমাসলি মানে তিনি নাম দেননি। তাহলে বইটার নাম হচ্ছে এ মডেস্ট প্রপোজাল। This satirical hyperbole mocked heartless attitudes towards the poor, predominantly Irish Catholic, that is Papists, as well as British policy toward the Irish in general. এখানে কি করছে? এখানে স্যাটায়ার করছে সুইফট, যে ব্রিটিশদের যে অ্যাটিটিউড, কাদের প্রতি? আইরিশ ক্যাথলিকদের প্রতি, যারা গরিব আইরিশ ক্যাথলিক, যাদেরকে প্যাপিস্টস বলা হতো, তাদের প্রতি যে অ্যাটিটিউড ব্রিটিশদের, যে বাজে অ্যাটিটিউড, সেটাকে নিয়ে ডিল করছে এই বইটা, সেটার উপর স্যাটায়ার করছে, সেটার উপর অ্যালিগরি। আর 8 নাম্বার হচ্ছে ক্যাডিনাস অ্যান্ড ভ্যানিসা। ইট ইজ এ পোয়েম বাই জোনাথন সুইফট। তাহলে একটা কবিতা। দেখো, সুইফট বেসিক্যালি একজন প্রোজ রাইটার, একজন স্যাটায়ারিস্ট, বাট তিনি পোয়েমও লিখেছিলেন, এটা মাথায় রাখতে হবে। তার নাম হচ্ছে কি? ক্যাডিনাস অ্যান্ড ভ্যানিসা। এগুলোই তো আনইউজুয়াল কোয়েশ্চেন। ইউজুয়াল কোয়েশ্চেন তো সবাই জানে, গালিভার্স ট্রাভেলস কে লিখেছিল? জোনাথন সুইফট। সে আমিও জানি, বাচ্চারাও জানে, সবাই জানে, তোমরাও জানো। বাট এই ক্যাডিনাস অ্যান্ড ভেনেসা এটা কে লিখেছিল? এটা কিন্তু সবাই বলতে পারবে না। এই জায়গাগুলোই জানার, এই জায়গাগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। এইভাবেই পড়তে হবে, তাহলে যে কোনো এন্ট্রান্সে তুমি ইজিলি ক্র্যাক করতে পারবে। তো এটা কি? ইট ইজ এ পোয়েম বাই জোনাথন সুইফট অ্যাবাউট ওয়ান অফ হিজ লাভার্স, এস্থার ভ্যানোমিরা, যাকে ভেনিসা বলছে। তাহলে সুইফট এখানে তার একজন প্রেমিকাকে নিয়ে লিখেছেন। সেই প্রেমিকার নাম কি ছিল? এস্থার ভ্যানোমিরা, যাকে তিনি ভ্যানিসা বলছেন। রিটেন ইন 1713 and published as a book in 1726, 3 years after the death of ভ্যানোমিরা। তাহলে ভ্যানোমির্গ মারা যাওয়ার 3 বছর পর বইটা পাবলিশড হয়েছিল। তাহলে সুইফট তার বিলাভেড লেডি, একজন প্রেমিকা ভ্যানোমির্গ নিয়ে, বা যাকে ভ্যানিসা বলা হচ্ছে, তাকে নিয়ে লিখেছিলেন। ঠিক আছে, তাহলে পোয়েমও পেয়ে গেলাম একটা। নেক্সট দেখো ড্যানিয়েল ডিফো, আরও একজন ইম্পর্টেন্ট প্রোজ রাইটার অফ দিস পিরিয়ড। দেখো তার ফার্স্ট বই রবিনসন ক্রুসো, একটা অ্যাডভেঞ্চার টেল, খুব সুন্দর বই, একটা অ্যাডভেঞ্চার টেল। এখানে অনেক কিছু থিম আছে, এটাও একটা স্যাটায়ার বলতে পারো, এটাও একটা অ্যালিগরি বলতে পারো। রবিনসন ক্রুসো 1719 বুক। এটা কিন্তু সুইফটের একটা ইম্পর্টেন্ট বই, এটাকে আমি বোল্ড করে দিচ্ছি, দ্যাট মিনস ইট ইজ এ মাস্ট রিড। তো এই রবিনসন ক্রুসো একটা অ্যাডভেঞ্চার বুক, একটা সার্ভাইভাল বুক। একটা মানুষ কিভাবে একটা দ্বীপে গিয়ে সার্ভাইভ করছে,
সে দ্বীপে ম্যারুন হয়ে যাচ্ছে, তার জাহাজটা ডুবে যাচ্ছে, তো সে বাঁচার জন্য একটা দ্বীপের মধ্যে চলে যাচ্ছে, সেখানে গিয়ে কীভাবে সার্ভাইভ করছে সেটাকে নিয়েই গল্প, খুব সুন্দর গল্প, পড়বে এটা। দ্য টার্ম রবিনসনেড ইজ ডিরাইভড ফ্রম ইট, এখান থেকে একটা টার্ম এসেছে, যে টার্মটার নাম হচ্ছে রবিনসনেড, এটা মাথায় রাখার বিষয়। তাহলে কোথাও যদি প্রশ্ন আসে যে রবিনসনেড টার্মটা কোথা থেকে এসেছে, তাহলে এই রবিনসন ক্রুসো থেকে এসেছে। নেক্সট D4 বই হচ্ছে দ্য ফার্দার অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো 1790। দেখো রবিনসন ক্রুসোর নাম সবাই শুনেছে D4, কিন্তু দ্য ফার্দার অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো এটা কিন্তু অনেকের মনে নেই। তিনি রবিনসন ক্রুসোর সিকুয়াল লিখেছিলেন একটা, যেমন সিনেমার সিকুয়াল বেরোয় বাহুবলী 1, বাহুবলী 2, ঠিক সেই রকমই রবিনসন ক্রুসো 1, রবিনসন ক্রুসো 2, দ্য ফার্দার অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো 1719 পাবলিশ হয়েছিল। থার্ড হচ্ছে ক্যাপ্টেন সিঙ্গেলটন 1720 একটা বুক। ফোর্থ হচ্ছে এ জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার, যেটা 1722 পাবলিশ হয়েছিল। এই বইটা কি করেছে বেসিক্যালি, ইট ইজ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য গ্রেট প্লেগ অফ লন্ডন ইন 1665। এই বইটাই ড্যানিয়েল ডিফো দেখিয়েছেন যে ইংল্যান্ডে যে গ্রেট প্লেগ হয়েছিল, মহামারী হয়েছিল, প্লেগ একটা রোগের নাম, লন্ডনে 1665 সালে, সেখানে প্রচুর মানুষ মারা গেছিল। এখন আমরা দেখলাম এই যে কোভিড-19 হলো, ঠিক সেই রকমই ইংল্যান্ডে একটা টাইম হয়েছিল প্লেগ, গ্রেট প্লেগ অফ লন্ডন বলা হয় 1665-এ। তো সেই প্লেগে কি ক্ষয়ক্ষতি হয়েছিল, কত মানুষ মারা গেছিল, এইসব নিয়েই বইটা লিখেছেন। বইটার নাম হচ্ছে জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার, 1722 পাবলিশ হয়েছে। এটাও মাথায় রাখবে, কোশ্চেন আসতেই পারে যে সুইফট কোন বইটিতে প্লেগ নিয়ে ডিল করেছেন। ঠিক আছে, 5 নাম্বার বারবার সুইফট বলে ফেলছি যেহেতু সুইফটে পড়াচ্ছিলাম, ড্যানিয়েল ডিফো। 5 নাম্বার হচ্ছে ড্যানিয়েল ডিফোর মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং, তার নাম হচ্ছে মোল ফ্ল্যান্ডার্স 1722। এটাও কিন্তু ইজ এ মাস্ট রিড, এটাও পড়ে রাখতে হবে তোমাদের, যেটা 1722-এ পাবলিশ হচ্ছে। আর 6 নাম্বার হচ্ছে রোকসানা দ্য ফরচুনেট মিস্ট্রেস। এর পুরো টাইটেল হচ্ছে কি, রোকসানা দ্য ফরচুনেট মিস্ট্রেস 1724। এটা হচ্ছে ফাইনাল নভেল অফ ডিফো, ড্যানিয়েল ডিফোর এটা হচ্ছে লাস্ট নভেল। তাহলে কোশ্চেন আসতেই পারে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইনাল নভেল অফ ড্যানিয়েল ডিফো? Then the answer will be Roxana. So here we have found Daniel Defoe and his 2 most important writings. One is Robinson Crusoe 1719 and one is Moll Flanders 1722. তো চলো এরপর নেক্সট রাইটারে চলে যাই আমরা। জোসেফ অ্যাডিসন, এসেইস্ট, বিখ্যাত এসেইস্ট। রিচার্ড স্টিল আর জোসেফ অ্যাডিসন বিখ্যাত এসেইস্ট দুজন 18th সেঞ্চুরির। জন্ম 1672, মৃত্যু হচ্ছে 1719। এনার প্রথমেই যে বিখ্যাত এসের বই, এসের কালেকশন, তার নাম হচ্ছে দ্য স্পেকটেটর, যেটা 1711 থেকে 1712 সাল অব্দি 1 বছর ধরে পাবলিশ হয়েছিল। ফাউন্ডেড বাই জোসেফ এডিসন অ্যান্ড রিচার্ড স্টিল। তা রিচার্ড স্টিল এবং জোসেফ এডিসন এনারা দুজন মিলে এটাকে ফাউন্ড করেছিলেন। ইট কনজিস্টেড অফ 555 নাম্বারস, মানে 555টা এসেছিল এর মধ্যে। দ্য স্পেকটেটর 1711 থেকে 1712। এটা ফাউন্ডেড করেছিলেন কে? এডিসন, এবং তাকে হেল্প করেছিলেন রিচার্ড স্টিল। নেক্সট হচ্ছে ক্যাটো, আ ট্র্যাজেডি। It is a play written by Joseph Addison in 1712 and first performed on 14th April 1713. তাহলে ক্যাটো ইজ এ ট্র্যাজেডি। দেখো এর টাইটেলে দেখো, ক্যাটো আর ট্র্যাজেডি, তাহলে এটা নাটক। নাটক যদিও এই পিরিয়ডে খুব কম লেখা হয়েছে, তাও কিছুজন লিখেছেন একটা আধা করে। জোসেফ অ্যাডিসনের নাটক, এটাকে মনে রাখবে, এটাই আনইউজুয়াল কোয়েশ্চেন। আমরা জানি অ্যাডিসন মানে এসেইস্ট, আমরা স্পেকটেটরের কথা জানি, কিন্তু তিনি নাটকও লিখেছেন, এটাকে মনে রাখতে হবে। সেই নাটকের নাম হচ্ছে ক্যাটো, আর ট্র্যাজেডি। 3 নম্বর হচ্ছে দ্য ড্রামার, is a 1716 comedy play by the British writer Joseph Addison, also known as The Haunted House. দেখো তিনি ট্র্যাজেডি নয়, তিনি একটা কমেডিও লিখেছেন। দুটো নাটক পাচ্ছি আমরা, একটা হচ্ছে দ্য ক্যাটো, একটা হচ্ছে দ্য ড্রামার। ক্যাটো হচ্ছে ট্র্যাজেডি, ড্রামার হচ্ছে কমেডি। এটা 1716-এ লেখা হয়েছিল, এবং এটার আরও একটা টাইটেল আছে, সেই টাইটেলের নাম হচ্ছে দ্য হন্টেড হাউস। এই ধরনের আনইউজুয়াল পয়েন্টগুলোকে মনে রাখতে হবে। এখন নেট সেটে আর ইউজুয়াল কোশ্চেন খুব কমই দেয়, বা যে কোনো এন্ট্রান্সে, সে মাস্টার্সেরই এন্ট্রান্স হোক, যাই হোক, এখন আনইউজুয়াল কোশ্চেনকে বেশি তুলে ধরছে। তাহলে আনইউজুয়াল পয়েন্টগুলোকে তোমাদের মনে রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে
হি রোড দ্য লিব্রেটো, যাকে বলা হয় এক্সটার্নাল মিউজিক। লিব্রেটো কথা মানে কি? এক্সটার্নাল মিউজিক। ফর থমাস ক্লেটনস অপেরা রোজামন্ড। থমাস ক্লেটন নামে একজন রাইটার, তিনি একটা অপেরা লিখেছিলেন। অপেরা ইজ এ মিউজিক্যাল ড্রামা। অপেরা মানে মিউজিক্যাল ড্রামা। তো সেটার নাম হচ্ছে রোজামন্ড। তো এই রোজামন্ডের যে লিব্রেটোটা বা এক্সটার্নাল মিউজিকটা, সেটা অ্যাডিসন লিখেছিলেন। আর 5 নাম্বার পয়েন্ট মনে রাখতে হবে, স্যার রজার ডে কভারলে ইজ এ ফেমাস ফিকশনাল ক্যারেক্টার ডিভাইসড বাই জোসেফ এডিসন ইন হিজ এসেস। তাহলে এই জোসেফ এডিসন একটা বিখ্যাত ক্যারেক্টারকে নির্মাণ করছেন তার এসেতে। সেই এসের নাম হচ্ছে সেই ক্যারেক্টার নাম হচ্ছে স্যার রজার ডে কভারলে। তাহলে এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যে স্যার রজার ডে কভারলে আমরা কোথায় পাই, কে এনাকে ইনভেন্ট করছেন? জোসেফ এডিসন। নেক্সট হচ্ছে দেখো রিচার্ড স্টিল। দেখো স্টিলের একটা কন্ট্রিবিউশন তো পেয়ে গেছি স্পেকটেটর এডিসনের সাথে, তাই স্পেকটেটরটা আমি আর এখানে লিখিনি, বাকিগুলো লিখছি। স্টিল 1672 থেকে 1729। এনার প্রথম দ্য ট্যাটলার। The Tatler was a journal begun by Richard Steele in 1709 and published for 2 years. He wrote this periodical under the pseudonym Isaac Bickerstaff. তাহলে তার প্রথম জার্নাল, যার নাম হচ্ছে দ্য ট্যাটলার, যেটা 1709 সালে প্রথম চালু হচ্ছে এবং তারপর 2 বছর চলেছিল, 11 অবধি চলেছিল। এবং এটাকে তিনি পাবলিশ করেছিলেন, লিখেছিলেন একটা সিউডোনেম ইউজ করে, মানে ছদ্মনাম বা পেন নেম। সে পেন নেমটা কি? আইজাক বিকারস্ট্যাফ। তাহলে আমরা পেয়ে গেলাম রিচার্ড স্টিলের ছদ্মনাম কি, সেটাও পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে দ্য গার্ডিয়ান। দ্য গার্ডিয়ান ওয়াজ এ শর্ট লিভ নিউজ পেপার ফাউন্ডেড বাই স্টিল, পাবলিশড ইন লন্ডন ফ্রম 12 মার্চ টু 1 অক্টোবর 1713। দ্য গার্ডিয়ান হচ্ছে একটা নিউজ পেপার জার্নাল বলতে পারি। এটা খুব কম সময়ের জন্য পাবলিশড হয়েছিল রিচার্ড স্টিলের দ্বারা, 12 মার্চ থেকে 1 অক্টোবর 1713, মানে কয়েক মাসেই শেষ হয়ে যায় এটা। নেক্সট 3 নাম্বার হচ্ছে দ্য লাইং লাভার অর দ্য লেডিজ ফ্রেন্ডশিপ। এটা একটা নাটক। ইজ এ 1703 সালের সেন্টিমেন্টাল কমেডি প্লে বাই রিচার্ড স্টিল। এটা একটা সেন্টিমেন্টাল কমেডি। তাহলে দেখো রিচার্ড স্টিল সেন্টিমেন্টাল কমেডিও লিখেছে, এটাও মাথায় রাখতে হবে। এইগুলোই আনইউজুয়াল প্রশ্ন। নেক্সট হচ্ছে হি রোট আ প্রিফেস টু অ্যাডিসনস 1716 কমেডি প্লে দ্য ড্রামার। ওই যে অ্যাডিসন যে নাটকটা লিখেছিলেন দ্য ড্রামার, সেই নাটকের প্রিফেসটা, মুখবদ্ধটা, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটাকে লিখেছিলেন রিচার্ড স্টিল। এইগুলো জানতে হবে। আমি চেষ্টা করছি যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফিচারকে তুলে ধরা যায়। দেখা একটা ইউটিউব ক্লাসে সবই সম্ভব নয়। এগুলো ক্লাসগুলো রিচার্ড স্টিলকে নিয়ে যদি আমরা ক্লাস করি, একটা 1-1.5 ঘন্টা ক্লাস হয়ে যায়। তাও আমি চেষ্টা করছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেগুলোকে তুলে ধরা তোমাদের জন্য। নেক্সট দেখো 5 নাম্বার, অ্যাডিসন এন্ড স্টিল ওয়ার দ্য মেম্বার্স অফ কিটক্যাট ক্লাব। অ্যাডিসন এবং স্টিল এনারা কিটক্যাট ক্লাবের মেম্বার ছিলেন। ওই যে ক্লাব এবং কফি হাউসের নাম শুনলাম আমরা, তাহলে আমরা স্টিলকে জেনে গেলাম। নেক্সট হচ্ছে জন আরবাথনট, 1667 to 1735। কি বলছে দেখো, হি ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার্স অফ স্ক্রিবলেরুস ক্লাব। হি রোট ইন 1709 মেমোয়ার্স অ্যান্ড মার্টিনাস স্ক্রিবলেরুস। তা তিনি একজন ফাউন্ডিং মেম্বার ছিলেন আমাদের স্ক্রিবলেরুস ক্লাবের, এবং তাকে নিয়ে তিনি একটা বই লিখেছেন 1709-এ। সেই বইটার নাম কি? মেমোয়ার্স অফ মার্টিনাস স্ক্রিবলেরুস। সেকেন্ড দেখো দ্য হিস্ট্রি অফ জন বুল 1727। নেক্সট রাইটিং, জন বুল ওয়াজ অরিজিনেটেড অ্যাজ এ স্যাটাইরিক্যাল ক্যারেক্টার ক্রিয়েটেড বাই জন আরবাথনট। তাই জন আরবাথনট তিনি কি লিখেছেন? দ্য হিস্ট্রি অফ জন বুল, এবং এই জন বুল ক্যারেক্টারটাকে তিনি কিন্তু ক্রিয়েট করেছেন। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ইন 1733 হি রোট অ্যানাদার ভেরি পপুলার ওয়ার্ক অফ মেডিসিন কল্ড অ্যান এসে কনসার্নিং দ্য ইফেক্টস অফ এয়ার অন হিউম্যান বডিজ। জন আরবাথনট বেসিক্যালি একজন ডাক্তার ছিলেন, ডক্টর জন আরবাথনট তাকে আমরা বলতে পারি। তো তিনি 1733 সালে যেহেতু ডাক্তার ছিলেন, একটা মেডিকেল বুকও লিখেছেন। সেই বইটার নাম হচ্ছে কি? অ্যান এসে কনসার্নিং দ্য ইফেক্টস অফ এয়ার অন হিউম্যান বডিজ। এটা মাথায় রাখতে হবে। আর 4 নম্বর দেখো একটা পয়েন্ট, দ্য এপিস্টেল টু ডক্টর আরবাথনট ইজ এ স্যাটায়ার ইন পোয়েটিক ফর্ম রিটেন বাই আলেকজান্ডার পোপ ইন 1734 অ্যান্ড অ্যাড্রেস টু হিজ ফ্রেন্ড জন আরবাথনট। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই
এই জন আরবাথনট আলেকজান্ডার পোপের খুব ভালো একজন বন্ধু ছিলেন, এবং আলেকজান্ডার পোপ একটা খুব সুন্দর বই লিখেছেন, কবিতা লিখেছেন, কবিতার নাম হচ্ছে দ্য এপিস্টেল টু ডক্টর আরবাথনট। সেখানে আলেকজান্ডার পোপ কী করেছেন, আরবাথনট সম্পর্কে এসেটাতে এসে বলছি কবিতাটাতে লিখেছেন। এটা ওটা রিমেম্বারিং পয়েন্ট, ঠিক আছে। নেক্সট আমরা পাচ্ছি আর্ল অফ স্যাফেটসবারি 1671 to 1713। দেখো, এই আর্ল অফ স্যাফেটসবারি কোনো মানুষের নামটাম নয়। আর্ল অফ স্যাফেটসবারি কোনো নাম হয় নাকি? দেখো, ইট ওয়াজ এ টাইটেল ক্রিয়েটেড ইন 1672 ফর অ্যান্থনি অ্যাসলে কুপার। তাহলে আর্ল অফ স্যাফেটসবারির আসল নাম কি? আসল নাম হচ্ছে অ্যান্থনি অ্যাসলে কুপার। তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল, যেটা 1672-তে দেওয়া হয়েছিল। সেই উপাধিটা হচ্ছে আর্ল অফ স্যাফেটসবারি। তিনি স্যাফেটসবারি নামে একটি জায়গার জমিদার ছিলেন। আর্ল মিন্স জমিদার, লর্ড, সেই কারণে তাকে আর্ল অফ স্যাফেটসবারি বলা হচ্ছে। সেকেন্ড দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ মেইন ম্যানার্স অপিনিয়ন্স অ্যান্ড টাইমস 1711 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক বাই হিম। তাহলে আর্ল অফ স্যাফেটসবারি বা অ্যান্থনি অ্যাসলে কুপারের সবচেয়ে ইম্পর্টেন্ট বইয়ের নাম কি বাবা? ক্যারেক্টারিস্টিক্স অফ মেইন ম্যানার্স অপিনিয়ন্স অ্যান্ড টাইমস 1711-এর মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক। দেখো, আমি আগেই বলেছি, এখনও বলছি, যে যারা মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স তাদের লেস ইম্পর্টেন্ট ওয়ার্কগুলোকে পড়তে হবে, আর যারা লেস ইম্পর্টেন্ট রাইটার্স তাদের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কসগুলোকে, আর আনইউজুয়াল পয়েন্টগুলোকে কিন্তু ফলো করতে হবে, যেগুলো আনইউজুয়াল মনে হবে। ইউজুয়াল পয়েন্টগুলো সবাই পড়ে যাবে, যে রবিনসন ক্রুসো কে লিখেছিল, ড্যানিয়েল ডিফো, এ সবাই পড়ে যাবে, ঠিক আছে। কিন্তু আনইউজুয়াল জায়গাগুলোকে ধরতে হবে, তাহলেই কিন্তু যে কোনো এন্ট্রান্স ইজিলি ক্র্যাক করা যাবে। তো বেসিক্যালি আজকে ক্লাস আমি এখানেই শেষ করব। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করব। আশা করছি তোমরা বুঝেছো। যদি কিছু প্রবলেম থাকে ইউ ক্যান কমেন্ট। ক্লাস কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সিরিজটা শেষ করে দেওয়ার পর অ্যাজ আই প্রমিসড যে আমি পিডিএফটা আপলোড করে দেবো, সমস্ত পিডিএফ, যেখানে ওল্ড ইংলিশ থেকে টোটালি পোস্ট মডার্ন মানে পিরিয়ড অবধি টোটালি সবগুলো থাকবে। মানে এই ক্লাসে যে আমি যেটা প্রেজেন্টেশন করছি তোমাদের কাছে, স্ক্রিনে তোমাদের কাছে প্রেজেন্ট হচ্ছে, সেটাই থাকবে, অন্য কিছু এক্সট্রা জিনিস লেখা থাকবে না। তো সেটাকে আমি পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে কোনো একটা ভিডিওতে তোমরা দেখলেই পেয়ে যাবে। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তাহলে আমিও ইন্সপায়ার্ড হব, আমিও মোটিভেটেড হব আরও বেশি করে তোমাদের জন্য সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসার। তো চলো, ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, হেলদি থেকো, স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।